আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমি মির্জালাল সুমন স্যার রয়েছি। তো আমাদের আজকের অনলাইন ক্লাসটিতে আমরা নাউন ক্লজ নিয়ে আলোচনা করব। তো জেনেসিসের পক্ষ থেকে যারা বিসিএস ক্যান্ডিডেট রয়েছেন সবার জন্য আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে ওয়ান বাই ওয়ান বেশ কিছু ক্লাস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ইনশাল্লাহ আমাদের এই ক্লাসগুলো আপনাদের চাকরির পরীক্ষায়, বিসিএস এর পরীক্ষায় স্পেশালি আর কি ব্যাপক কাজে আসবে। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা আজ নাউন ক্লজ নিয়ে কথা বলবো। তো নাউন ক্লজ নিয়ে মোটামুটি বিসিএস থেকে মাঝে মাঝেই প্রশ্ন আসে এবং এবার 46তম বিসিএস একটা খুব ট্রিকি কোশ্চেন ছিল, যেখানে অনেক স্টুডেন্টরাই বুঝতে পারেনি। ইভেন অনেকে এটা যখন উত্তরটা করে দিয়েছে তারা নাউনের জায়গায় অ্যাডজেক্টিভ লিখে আসছে। তো চলুন আমরা নাউন ক্লজের A to Z দেখে নিই। তো অ্যাট দ্য বিগিনিং আমরা যদি নাউন ক্লজ সম্পর্কে বলতে চাই, তো প্রথমে আমরা একটু বলে নেই ক্লজ জিনিসটা কি। আমরা অনেকে হয়তো জানি যে ক্লজ মানে হলো এমন একগুচ্ছ ওয়ার্ড যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ফাইনাইট ভার্ব কি? আমরা জানি ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব বাই হুইচ ইউ ক্যান আইডেন্টিফাই এনি টেন্স। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। ধরেন আপনার জন্য আমি একটা উদাহরণ লিখতেছি, দুটো উদাহরণ লিখবো আমরা। ধরেন আমরা একটা বাক্য লিখলাম, হি ফোনড মি, সে আমাকে ফোন করলো। দেখেন এখানে কিন্তু 1 2 3 একগুচ্ছ ওয়ার্ড আছে। একগুচ্ছ মানে ন্যূনতম দুটো ওয়ার্ড হবে। এরপরে কি থাকতে হবে? একটা সাবজেক্ট থাকতে হবে। এই যে দেখেন সাবজেক্ট চলে আসছে এবং এরপর একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? আমরা অলরেডি বলে ফেলছি যে ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেটা দেখে আপনি খুব সহজে টেন্স আইডেন্টিফাই করতে পারবেন। তো এই ফোন ভার্বটা দেখে আপনি বুঝতেছেন এটা একটা পাস্ট টেন্স, সো ডেফিনেটলি এটা একটা ফাইনাইট ভার্ব। সো এখানে যেহেতু একগুচ্ছ ওয়ার্ড, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে, তাই আমরা এই গুচ্ছটাকে একটা ক্লজ বলতে পারি। ওকে, আবার দেখেন আমরা যদি এভাবে বলতাম, when he phoned me, যখন সে আমাকে ফোন করলো, এটা কি একটা ক্লজ? হ্যাঁ, ডেফিনেটলি, আনডাউটেডলি এটাও একটা ক্লজ হয়। কেন? কারণ এখানে দেখেন 1 2 3 4 একগুচ্ছ ওয়ার্ড আছে, এরপর আমরা একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি এবং একটা ফাইনাইট ভার্ব আছে। সো এইটাও একটা ক্লজ। তবে মজার ব্যাপার হচ্ছে দুটোই ক্লজ, কিন্তু দুটোর অর্থ প্রকাশের ধরন কিন্তু একরকম না। প্রথম ক্লজ যেটা হি ফোন্ড মি, এই ক্লজটা দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করতে পারতেছি, তাই এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ বলা যায়। আমরা যদি খাস বাংলায় বলি এটাকে আমরা বলতে পারি স্বাধীন ক্লজ, অথবা এইটাকে আপনি বলতে পারেন, আমি সংক্ষেপে লিখতেছি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু আমি যদি শুধু এতটুকু বলতাম, when he phoned me, যখন সে আমাকে ফোন করলো, এই যে দেখেন আপনার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকতেছে, যখন সে আমাকে ফোন করলো তখন কি হলো? আচ্ছা, সো এইটাও একটা ক্লজ, বাট এই ক্লজ দিয়ে কিন্তু মনের ভাব পুরোপুরি প্রকাশ পায় না। তাই এইটাকে বলা হয়, বাংলায় বললে আপনি বলতে পারেন অধীন ক্লজ, ইংরেজিতে বললে আপনি এটাকে বলতে পারেন ডিপেন্ডেন্ট ক্লজ। মাথায় রাখবেন, ডিপেন্ডেন্ট ক্লজ খুব ইজিলি আপনি চিনতে পারবেন, কারণ ডিপেন্ডেন্ট ক্লজের সামনে সাধারণত একটা লিঙ্কিং ওয়ার্ড থাকে। লিঙ্কিং ওয়ার্ড কোনগুলো? as, since, because, though, although, so that, when ইত্যাদি বিভিন্ন লিঙ্কিং ওয়ার্ড থাকবে। তো এই লিঙ্কিং ওয়ার্ড যুক্ত ক্লজগুলোকে আমরা সাধারণত বলবো সেটা অধীন ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে ডিপেন্ডেন্ট ক্লজ, এটা কিন্তু আবার 3 প্রকার। তো তারই এক প্রকার নিয়ে আমরা এখন কথা বলবো। ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে টোটাল 3 প্রকার। তাহলে আমি এখানে সংক্ষেপে লিখতেছি, ডিপেন্ডেন্ট ক্লজ 3 প্রকার। কি কি ভাইজান? আচ্ছা, 1 নাম্বার নাউন ক্লজ, 2 নাম্বার অ্যাডজেক্টিভ ক্লজ এবং 3 নাম্বার অ্যাডভার্ব ক্লজ। ওকে, তো আমরা আজ মূলত নাউন ক্লজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে নাউন ক্লজ কাকে বলে, আপনি বলবেন যেই ক্লজ কোনো সেন্টেন্সে নাউনের কাজ করে তাকে নাউন ক্লজ বলে। এবং সাথে সাথে আমরা একটু অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কেও ধারণা রাখবো। সেটা হচ্ছে যে ক্লজটা নাউন সম্পর্কে তথ্য দিবে, আমরা সেই ক্লজটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়া। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। তো আসেন আমরা পরের স্লাইডে চলে যাই। তো আমি আপনাদের জন্য এখানে নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের সংজ্ঞা লিখে রেখেছি। সেটা কি দেখেন, নাউন ক্লজ হলো এমন একটা ক্লজ যেটা কোনো একটা সেন্টেন্সে নাউন বা নাউনের সমতুল্য হিসেবে কাজ করে। আর অ্যাডজেক্টিভ ক্লজটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যেটা কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য প্রদান করে। তো দেখেন, যেই ক্লজ নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দিবে আপনি তাকে বলবেন অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে, আপনি যদি অ্যাডজেক্টিভ ক্লজ বানাতে চান বা অ্যাডজেক্টিভ ক্লজ দেখতে বা পেতে চান, তাহলে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, অ্যাডজেক্টিভ ক্লজটি সাধারণত
রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব। আমরা জানি দ্যাট, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার ইত্যাদি শব্দগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব। তো দেখেন অ্যাজেক্টিভ ক্লজটি সাধারণত রিলেটিভ অ্যাজেক্টিভ বা রিলেটিভ অ্যাডভার্ব যুক্ত থাকবে এবং অবশ্যই তাদের পূর্বে একটা অ্যান্টিসিডেন্ট থাকতে হবে। অ্যান্টিসিডেন্ট মানে হলো নাউন বা প্রোনাউন। ওকে, তো আসেন আমরা একটু জাম্প করি, আমরা একটু দেখে নেই। তো দেখেন আমরা একটু আগে বললাম যে নাউন ক্লজ বা নাউন কি জিনিস। আমরা যেটা বললাম যে নাউন ক্লজ কাকে বলে, যেই ক্লজ নাউনের কাজ করে তাকে নাউন ক্লজ বলে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই নাউনের কাজ করে, নাউনের কাজটা আবার কি, এটা কি খায় না প্যারাশুট তেল দিয়ে মাথায় লাগায়? আসেন সেটা একটু দেখে নেই। তো প্রথমে আপনাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে নাউনের কাজ। আমরা মাথায় রাখবো নাউন আসলে মূলত 9টা কাজ করে, তবে আপনি যখন ক্লজে যাবেন তখন নাউন 9টা কাজ না করে জাস্ট 5টা কাজ করবে। তো আমি আপনাদের সুবিধার জন্য এগুলো এখানে লিখে রেখেছি, ইনশাল্লাহ আপনাদের মারাত্মক কাজে আসবে এটা। নাউন 9টা কাজ করে। নাম্বার 1, নাউন ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে বসে। অর্থাৎ আপনি যদি ভার্বের পূর্বে কোনো সিঙ্গেল ওয়ার্ড পান, সেটা প্রোনাউন না হলে অবশ্যই নাউন হবে। একইভাবে আপনি যদি ভার্বের পূর্বে কোনো সাবজেক্ট হিসেবে একটা ক্লজ পেয়ে যান তাহলে সেটা নাউন ক্লজ হবে। আবার দেখেন ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে। এখন ভার্বের পরে আপনি যদি অবজেক্ট হিসেবে একটা ক্লজ পান সেটা ডেফিনেটলি নাউন ক্লজ হবে। ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবেও নাউন বসে, যদি কোনো ক্লজ বসে সেটা নাউন ক্লজ হবে। ডিটারমিনারের পরে আমরা জানি নাউন বসে। প্রিপোজিশনের পরে প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে নাউন বসে। ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া ডিটারমিনার কি? ওকে, আচ্ছা, পরবর্তীতে কোন একটা ভিডিওতে আমরা ডিটারমিনার নিয়ে আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব বা আলোচনা করার চেষ্টা করব। আপাতত মাথায় রাখেন যে কোনো সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, পজেসিভ এগুলোই হচ্ছে ডিটারমিনার। আপনি যদি কখনো ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝখানে কোনো শব্দ পান তাহলে সেটা কনফার্ম নাউন। যেমন চাকরির পরীক্ষায় আসা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দেখাচ্ছি। সেন্টেন্সটা ছিল এরকম, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এই যে দেখেন দা একটা আর্টিকেল বা ডিটারমিনার, অফ একটা প্রিপোজিশন। এখন আমরা অনেকেই মনে করি গো তো ভার্ব। নো, ভার্ব হবে না। কেন হবে না? কজ ইন দ্য মিডল অফ ডিটারমিনার এন্ড প্রিপোজিশন সিঙ্গেল ওয়ার্ড মাস্ট বি আ নাউন। তো এরকম আমি প্রত্যেকটা পজিশন দিয়ে রেখেছি, আপনারা জাস্ট একটু দেখে নেন। এইখানে আমি তার উদাহরণও দিয়ে রেখেছি, আপনারা জাস্ট একটা স্ক্রিনশট দিতে পারেন বা লিখে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ব্যাপক কাজে আসবে। এই যে দেখেন সাবজেক্ট হিসেবে নাউন বসছে, অবজেক্ট হিসেবে নাউন বসছে। ওকে, এরপরে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসছে। আপনাদেরকে জাস্ট একটা ছোট্ট পার্থক্য আমি বলে দিই যে অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কি। দেখেন এখানে একটা বাক্য লেখা আছে, হি প্লেজ ক্রিকেট, সে ক্রিকেট খেলে। এখানে ক্রিকেটটাকে আমরা বলতেছি অবজেক্ট। কিন্তু আমরা যদি পরের বাক্যে আসি, উই আর ক্রিকেটার্স, আমরা ক্রিকেট খেলোয়াড়। দেখেন এইখানে ভার্বের পরের অংশটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে দাদা আমি কখন ভার্বের পরের অংশটারে অবজেক্ট বলবো আর কখন কমপ্লিমেন্ট বলবো? এটা জানার জন্য আপনার রকেট সায়েন্স জানতে হবে না। ওকে, তো আপনি যেই কাজটা করবেন, আপনি ভার্বটাকে তাড়াই দিবেন, মাঝখানে একটা সমান চিহ্ন দিবেন, দিয়ে দেখবেন তারা ইকুয়াল নাকি নট ইকুয়াল। দেখেন এখানে ছিল হি প্লেজ ক্রিকেট, আমরা হি এবং ক্রিকেট লিখলাম। সে ক্রিকেট খেলে, তার মানে আপনি কি বলবেন সে মানে ক্রিকেট, ক্রিকেট মানে সে? নো, এক জিনিস না। একটা ব্যক্তি আর একটা খেলার নাম, দুটো জিনিস আলাদা। এই যে ভার্বের পরের অংশটা আলাদা হলে আমরা তাকে অবজেক্ট বলবো। অন দ্য আদার হ্যান্ড, আমরা যখন বলতেছি উই আর ক্রিকেটার্স, এই বাক্যে আমরা এবং ক্রিকেটারের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরাই ক্রিকেটার, ক্রিকেটারই আমরা। তাই ভার্বের পরের অংশটা যখন আগের অংশটাকে এক্সপ্রেস করে বা নির্দেশ করে, পরের অংশটাকে কমপ্লিমেন্ট বলা হয়। তো এতটুকু আমরা মাথায় রাখবো। আসেন আমরা এবার একটু নাউন ক্লজ দেখে নেই। ওকে, আচ্ছা, আর শেষ একটা অংশ ছিল, এটা আপনাদের সাথে একটু শেয়ার না করলে আপনার নাউন ক্লজের ট্রিকি কিছু পার্ট আছে, বুঝতে পারবেন না। সেটা হচ্ছে 9 নাম্বার যে অংশটা আমি লিখে রেখেছি, এগুলো আপনারা দেখলেই বুঝবেন ইনশাল্লাহ। নাউনের অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ হিসেবে কিন্তু আরেকটা নাউন বসে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া অ্যাপোজিশন আবার কি জিনিস? ওকে, এইটা কি? দেখেন আমরা মাথায় রাখবো যে অ্যাপোজিশন হলো নাউনের দ্বিতীয় পরিচয়। অ্যাপোজিশন হলো নাউনের দ্বিতীয় পরিচয়, যা সাধারণত, সংক্ষেপে লিখলাম, যা সাধারণত কমা দ্বারা পৃথক করা থাকে।
ওকে, হ্যাভি ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট শিখতেছেন ইনশাআল্লাহ। যেমন ধরেন আমি বললাম আওয়ার ক্যাপ্টেন প্লেজ ওয়েল, এই বাক্যের বাংলা হলো আমাদের ক্যাপ্টেন ভালো খেলে। এখন আপনি প্রশ্ন করলেন যে দাদা আপনাদের ক্যাপ্টেন ভালো খেলে, খুব ভালো কথা, ক্যাপ্টেন কি, আমি তো এটা চিনি না, ক্যাপ্টেন কি একটু পরিচয় দেন তো। তখন আমি বললাম হায় হায় বলেন কি, আপনি ক্যাপ্টেনটা চিনেন না, এটা কোনো কথা? তখন আমি বলতে পারি দেখেন আমাদের ক্যাপ্টেন হচ্ছে শান্ত। তাহলে দেখেন এই যে আমাদের ক্যাপ্টেন কে, শান্ত, শান্ত কে আমাদের ক্যাপ্টেন, এই যে একটা নাউনের পজিশনে আরেকটা নাউনের পজিশন, দিস ইজ কল্ড অ্যাপোজিশন। আমি শুধু বলতে পারতাম আমার ক্যাপ্টেন প্লেজ ওয়েল, আবার আমি শুধু বলতে পারতাম শান্ত প্লেজ ওয়েল। এই যে শান্ত মানে ক্যাপ্টেন, ক্যাপ্টেন মানে শান্ত, তার মানে অ্যাপোজিশন হচ্ছে মূলত নাউনের দ্বিতীয় পরিচয়, যেটাকে আমরা কমাতে আলাদা করেছি। এই নাউনটাকে বলা হবে অ্যাপোজিশন। আপনি যদি কখনো কোনো ক্লজকে নাউনের অ্যাপোজিশন হিসেবে পান, তাকেও আপনি নাউন ক্লজ বলবেন। তাহলে আসেন আমরা এবার ধাপে ধাপে খাপে খাপে ওয়ান বাই ওয়ান মিলায় দেখি, ঠিক আছে? যদি জাস্ট এই তথ্যগুলো মাথায় থাকে তাহলে আপনি খুব ইজিলি নাউন ক্লজকে চিনে ফেলতে পারবেন। সো নো মোর আজাইরা পেঁচাল, আর কোনো আজাইরা পেঁচাল নাই, আসেন খেলা হবে। ওকে, তো দেখেন আমি একটু আগে বললাম আমরা একটু আগে বলেছি এই যে নাউনের অ্যাপোজিশন হিসেবে নাউন বা নাউন ক্লজ বসে। এখানে আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করি, আমি নোট করে দিই, হ্যাঁ মাথায় রাখবেন। মাথায় রাখবো আমরা এটা, যে নাউনের পরের, এটাকে নাউন না বলে বেটার হয় আপনি যদি বলেন অ্যান্টিসিডেন্ট। ওকে, নাউনের পরের বা অ্যান্টিসিডেন্টের পরের দ্যাট যুক্ত ক্লজটি, সংক্ষেপে সিএল লিখলাম বাবা, এটারে হ্যালোজেন গোত্রের ক্লোরিন ভাবা যাবে না। ওকে, তো দেখেন অ্যান্টিসিডেন্টের পরের দ্যাট যুক্ত ক্লজটি অ্যাপোজিশন হলে নাউন ক্লজ হয়। ওকে, এটার আমি জাস্ট ডট ডট দিয়ে যাচ্ছি। নাউন এর পরের দ্যাট যুক্ত ক্লজটি অ্যাপোজিশন না হলে অ্যাডজেক্টিভ ক্লজ হয়। পার্থক্যটা কি আসেন আমরা একটু দেখে নেই। ওকে, এটা দেখে নেন, আমি জাস্ট এইবার চলে আসি। দেখেন তো আমরা একটু আগে বলেছিলাম ধরেন শান্ত না লিখে এবার সাকিব লিখলাম। সাকিবকে আওয়ার ক্যাপ্টেন, আবার আওয়ার ক্যাপ্টেনকে সাকিব। আমরা বলতে পারতাম আওয়ার ক্যাপ্টেন সাকিব প্লেজ ওয়েল। খেয়াল করি আমরা, দেখেন দ্য নিউজ, সেই নিউজটা, এই যে দেখেন এটা কিন্তু একটা নাউন। দ্যাট, যেটি, এই যেটি মানে কাকে প্রকাশ করছে? নাউনকে। তো দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড যখন নাউনের পরে বসে নাউনকে নির্দেশ করে তখন কিন্তু তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এই যে দেখেন আমরা এখানে একটা রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজ পেয়ে গেছি। ওকে, সো এখন কিন্তু আমরা এটাকে নাউন বলবো না, আমরা এটাকে কি বলবো? অ্যান্টিসিডেন্ট। আমি একটু আগে বলেছি যে অ্যান্টিসিডেন্টের পরে দ্যাট যুক্ত ক্লজটা যদি অ্যাপোজিশন হয় তাহলে নাউন ক্লজ, না হলে অ্যাডজেক্টিভ ক্লজ। তো দেখেন আমি যদি বলি দ্য নিউজ দ্যাট হি হ্যাজ গট দ্য জব ইজ ফেক, সেই সংবাদটা যা হলো সে চাকরিটা পেয়েছে ইজ ফেক, তাহলে দেখেন তো এইখানে আমরা বলতে পারি কিনা যে সংবাদটাই হলো সে চাকরিটা পেয়েছে, সে চাকরিটা পেয়েছে এটাই কি সংবাদ। এই যে দেখেন দ্যাট যুক্ত একটা ক্লজ আমরা পেয়েছি, রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজ, এবং এটা কিন্তু একই জিনিস। এই যে আমাদের ক্যাপ্টেন মানে যেমন সাকিব, সাকিব মানে যেমন আমাদের ক্যাপ্টেন, এই আমাদের ক্যাপ্টেন হিসেবে সাকিবকে আমরা নাউন বা অ্যাপোজিশন বলেছিলাম, ঠিক তেমনি এই ক্লজটাকেও আমরা বলবো এইটা একটা অ্যাপোজিশন ক্লজ বা অ্যাপোজিশন। ওকে, অ্যাপোজিশন হয়ে যাওয়ার কারণে আমি যখন বলতেছি যে দ্য নিউজ ইজ ফেক, সংবাদটা ভুয়া, কোন সংবাদটা ভুয়া? সংবাদটা হলো সে চাকরিটা পেয়েছে। তাহলে সে চাকরি পেয়েছে বলতে আমরা নিউজকে বুঝতেছি, নিউজ বলতে সে চাকরি পেয়েছে বুঝতেছি, তার মানে এটা অ্যাপোজিশন। সো এই ক্লজটাকে আপনি বলবেন ডেফিনেটলি এটা একটা নাউন ক্লজ। আশা করি বোঝা যাচ্ছে, হ্যাঁ? আচ্ছা, ওকে, এইবার জাস্ট যদি আমরা এর পরের সেন্টেন্সটাতে চলে যাই, দেখেন এইবার বলা হলো দ্য নিউজ, সেই নিউজটা, দ্যাট যেটি, এই যেটা মানে কোনটা ভাই?
যেটা মানে হচ্ছে সংবাদটা, তার মানে এটাও কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন বা আরপি। ওকে, আরপি। হি টোল্ড আস ইয়েস্টারডে, সেই সংবাদটা যেটা সে গতকাল আমাদেরকে বলেছিল ইজ ফেক। এখানে একটু খেয়াল করেন তো, আমরা যদি বলি যে সেই সংবাদটা যেটা গতকাল আমাদেরকে সে বলেছে, তার মানে এই বাক্যে আমরা বুঝতেছি গতকাল সে আমাদেরকে একটা নিউজ বলেছে, কিন্তু নিউজটা মূলত কি, তার পরিচয় কি আমরা পাচ্ছি না। কিন্তু আমি যদি এইভাবে বলতাম, দেখেন, দ্য নিউজ দ্যাট হি উইল গেট দ্য জব ইজ ফেক। এবার আমরা বুঝতেছি যে নিউজটাই হচ্ছে হি উইল গেট দ্য জব, হি উইল গেট দ্য জব, এটাই হচ্ছে নিউজ। তো ইকুয়াল হয়ে গেলে আমরা তখন তাকে বলি অ্যাপোজিশন, মানে কি নাউন ক্লজ। কিন্তু এখানে দেখেন তো, আমরা জাস্ট বললাম সেই নিউজটা যেটা গতকাল সে আমাদেরকে বলছে, তার মানে আমরা বুঝতেছি গতকাল সে আমাদেরকে একটা নিউজ বলেছে, কিন্তু নিউজটা কি পরিচয় পাচ্ছি না। তার মানে এটা জাস্ট একটা আরপি যুক্ত ক্লজই, তবে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়, অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটা অ্যাপোজিশন না। তাহলে আপনি যেটা মাথায় অ্যাজ ওয়েল অ্যাজ খাতায় রাখবেন তা হলো নাউনের পরে বা অ্যান্টিসিডেন্টের পরে দ্যাট যুক্ত ক্লজটা যদি অ্যাপোজিশন হয় নাউন, না হলে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার না? কোনো ভেজাল আছে? হ্যাঁ, আই হোপ এটা ক্লিয়ার। তাহলে আসেন আমরা আরো দুই একটা উদাহরণ দেখি। এইবার দেখেন, এই যে 46তম বিসিএস এ যে প্রশ্নটা এসেছিল, আমাদের অনেক ভাই বোন এটারে বুঝতে না পেরে, এটাকে মিলাতে না পেরে তারা খুব ভালোভাবে গোলায় দিয়েছে। তো আসেন আমরা এটা একটু দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি হিজ ড্রিম, তার স্বপ্ন, দ্যাট, যা, এই যা মানে কোনটা, স্বপ্নটা। তার মানে দেখেন এইটা হলো অ্যান্টিসিডেন্ট, আবার অ্যান্টাসিড প্লাস বলা যাবে না। দ্যাট যা হলো হি উইল বি আ বিসিএস ক্যাডার, তার মানে দেখেন আমরা বলতেছি তার স্বপ্নটা যা হলো সে একজন বিসিএস ক্যাডার হবে, ফাইনালি কেম ট্রু, সেটা অবশেষে সত্যি হলো। এই বাক্যে দেখেন তো ভাই, তার ড্রিম আর সে একজন বিসিএস ক্যাডার হবে, এই দুটো জিনিস একটা একটার পরিচয় দিচ্ছে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি পরিচয় দিচ্ছে। তার মানে মাঝখানে আমরা একটা সমান চিহ্ন দিতে পারি। তো যেহেতু সমান হয়ে গেল, তার ড্রিম হচ্ছে সে একজন বিসিএস ক্যাডার হবে, সে একজন বিসিএস ক্যাডার হবে, এটা কি ড্রিম। এই যে সাকিব মানে ক্যাপ্টেন, ক্যাপ্টেন মানে সাকিব, যখন ইকুয়াল হয়ে যায় তখন আমরা তাকে কি বলি? অ্যাপোজিশন বলি। আর অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ মানেই হলো সেটা ডেফিনেটলি একটা নাউন ক্লজ। এটারে আমরা অনেকে বুঝি নাই, না বুঝে তখন আমাদের আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই, তাই এটার অ্যাডজেক্টিভ দিয়ে আসছি। ওকে, তো এই কাজ করা যাবে না বাবা। তাহলে ডেফিনেটলি এটা একটা কি নাউন ক্লজ। আশা করি এই যে ট্রিকি কোশ্চেনটা, এরপরে এই রিলেটেড আর যদি কোনো প্রশ্ন আসে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা, তো আপনাদের জ্ঞাতার্থে একটা তথ্য বলে রাখি, তাহলে গিয়ে দেখেন এই জেনেসিস বিসিএস কেয়ার এতদিন আমরা শুধু ডক্টরদেরকে নিয়ে কাজ করেছিলাম। ওকে, এবং এই জেনেসিস বিসিএস কেয়ারের মতো আপনি বাংলাদেশে আরেকটা কোচিং সেন্টার খুঁজে পাবেন না, স্পেশালি বিসিএস এর ক্ষেত্রে আর কি, যারা এত চমৎকার সার্ভিস দেয় এবং এত সুন্দরভাবে সাজানো গোছানো একটা প্রতিষ্ঠান আসলে বাংলাদেশে রেয়ার। ওকে, তো আপনারা যারা এরকম রেয়ার কোচিং এর কেয়ারে আসতে চাচ্ছেন, সে আপনি ডক্টর হন বা আপনি যে কোনো জেনারেল বিসিএস দিয়ে থাকেন, তো আমরা আগে জেনেসিস বিসিএস কেয়ার থেকে শুধু ডক্টরদের জন্য স্পেশাল বিসিএস গুলোতে কাজ করা হতো। এখন থেকে ইনশাল্লাহ বলতে পারেন আজ থেকেই, এখন থেকেই আপনারা যারা জেনারেলের প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে আমাদের সাথে কোচিং করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আমাদের সাথে কোচিং করলে অন্যান্য কোচিং এর চাইতে অনেক ভালো সার্ভিস পাবেন, এবং আপনারা আমাদের এই যে ক্লাসগুলো দেখলেও বুঝতে পারবেন যে অন্যান্য কোচিং এর তুলনায় আমাদের টিচার আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কতটুকু কোয়ালিফাইড, হাইলি কোয়ালিফাইড, এবং তাদের কন্টেন্টগুলো কতটা সাজানো গোছানো। ওকে, তো আশা করছি ইনশাআল্লাহ আমাদের এই জেনেসিস বিসিএস কেয়ারের অনলাইন বা অফলাইন ক্লাসে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ওকে, তো এটা ক্লিয়ার। এইবার আপনাদেরকে বলে নিই, যারা 47তম বিসিএস এর প্রিলিতে ভর্তি হতে চাচ্ছেন বা কোনো একটা চাচ্ছেন যে এমন একটা কোচিং সেন্টার যেখানে আমি খুব সহজেই বিশ্বাস করতে পারি এবং আমি আশা করতে পারি যে আমার প্রিপারেশনটা ইনশাল্লাহ সুপার একটা প্রিপারেশন হবে, দিক নির্দেশনাগুলো আমি গঠনমূলক পাবো এবং অবশ্যই কাজে আসবে। হ্যাঁ, তো তারা চাইলে আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচগুলোতে ভর্তি হয়ে যেতে পারেন। ওকে, যারা ভর্তি হবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। তো
আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন। ওকে, তো আমি নাম্বারটা আপনাদের জন্য বড় করে লিখে দেই, 01404325333। ওকে, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা নক দিলেই বিস্তারিত তথ্য, কোর্স ফি, কতটুকু ডিসকাউন্ট পাচ্ছেন, ডিটেল জানতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তো আসেন আমরা পরের স্লাইডটাতে জাম্প করি। আচ্ছা, এইবার ধরে নেন আপনি এই মানে ভিডিওটাকে পজ করেন, পজ করে দেখেন তো আপনি এটার উত্তর করতে পারেন কিনা, আপনার উত্তর এবং আমাদের উত্তর মিলে যায় কিনা, নাকি আপনার উত্তর আমরা দক্ষিণে চলে যাই। ওকে, আসলে একটু দেখে নেওয়া যাক। তো এইখানে দেখেন একটা সেন্টেন্স দেয়া আছে, দ্য লেসন, সেই লেসনটা দ্যাট উই লার্ন টুডে, যেটা আমরা আজকে শিখেছি, ইজ ইন্টারেস্টিং। এটা আসলে মনে হয় ইন্টারেস্টিং, কিন্তু রিয়েল প্রনাউন্সিয়েশন হচ্ছে ইন্টারেস্টিং। যে লেসনটা আমরা আজকে শিখলাম সেটা ইন্টারেস্টিং। তো দেখেন এইখানেও কিন্তু এই যে দ্যাট, দ্যাট মানে যেটি, যেটা মানে কোনটা, লেসনটা, তার মানে এটাও একটা আরপি বা রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজ। তাহলে আমরা একটু আগেই বলেছি যে রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজটা অ্যাপোজিশন হলে নাউন ক্লজ, অ্যাপোজিশন না হলে অ্যাডজেক্টিভ ক্লজ। তো দেখি আমরা পরিচয় দিচ্ছে কিনা। ধরেন আমার ছোট বাচ্চা আমাকে এসে বললো, বাবা জানো আমরা না আজকে একটা লেসন শিখেছি, খুব ইন্টারেস্টিং। তো দেখেন আমার ছেলে যদি আমারে বলে, বাবা আমরা আজকে একটা লেসন শিখেছি, সেটা খুবই চমৎকার, তাহলে আমার কি কোনোভাবে বোঝা সম্ভব যে লেসনের পরিচয়টা আসলে কি, সে আসলে কি শিখেছে, এটা বোঝা সম্ভব না। তার মানে আমি জাস্ট এতটুকু তথ্য পাচ্ছি যে সে আজকে একটা লেসন শিখছে, সেটা ইন্টারেস্টিং। তার মানে আমি এখানে পরিচয় পাচ্ছি না। যেভাবে ওই যে দেখেন আওয়ার ক্যাপ্টেন, বারবার ক্যাপ্টেন না বলে আপনাদেরকে আরেকটা ওয়ার্ড লিখে দেই, স্কিপার। এই স্কিপার হচ্ছে ক্যাপ্টেনের সমার্থক শব্দ। আওয়ার স্কিপার সাকিব প্লেইজ ওয়েল। আমাদের দলনেতা, আমাদের ক্যাপ্টেন, আমাদের পাঞ্জেরি, যেটাই বলেন আর কি, তিনি ভালো খেলে। দেখেন আমাদের ক্যাপ্টেন বা স্কিপার মানে সাকিব, সাকিব মানে আমাদের ক্যাপ্টেন। তার মানে পরিচয় হলে তখন অ্যাপোজিশন বলা হয়। এখন দেখেন তো আমি এই বাক্যটা থেকে আসলে পরিচয় পেয়েছি, আমরা বুঝতেছি আমরা একটা লেসন শিখেছি, কিন্তু লেসনটা কি জানি না। তাহলে জানি না মানেই এটা হচ্ছে জাস্ট একটা অ্যাডজেক্টিভ ক্লজ। বাট আপনি যদি জাস্ট পরের সেন্টেন্সটাতে চলে যান, এইখানে বলা হচ্ছে দেখেন দ্য লেসন, সেই লেসনটা দ্যাট, যা হলো আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে, সেটা ইন্টারেস্টিং। তো দেখেন তো ধরেন আমার বাচ্চা আমারে বললো, বাবা জানো আমরা আজকে একটা লেসন শিখেছি যে বরফ পানিতে ভাসে, বিষয়টা খুব ইন্টারেস্টিং। তার মানে লেসনের পরিচয় হচ্ছে বরফ পানিতে ভাসে, বরফ পানিতে ভাসে, এটাই হচ্ছে লেসন। এই যে দেখেন ইকুয়াল হয়ে গেছে। ইকুয়াল মানে কি, অ্যাপোজিশন। সো অ্যাপোজিশন হলে এটা একটা নাউন ক্লজ। আশা করি ইনশাল্লাহ এতটুকু বুঝতে আপনার খুব বেশি সমস্যা হওয়ার কথা না। ওকে, তো এরপর আপনি যেই কাজটা করবেন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিই, অবশ্যই পজ করবেন এবং আপনি সে আমাদের ফেসবুক পেজ থেকেই দেখেন বা ইউটিউব চ্যানেল থেকে দেখেন, পজ করে অবশ্যই কমেন্ট করবেন, দেখি কার কমেন্টটা বা কার উত্তরটা কারেক্ট হয়। ওকে, প্লিজ জাজ ইউরসেলফ, নিজের একটু জাজ করার চেষ্টা করেন। তো আসেন এইবার এই প্রশ্নটা আপনার জন্য। দ্য ফ্যাক্ট দ্যাট হি উইল বি আওয়ার প্রেসিডেন্ট ইজ আ রিউমার। ফ্যাক্ট বা বিষয়টা হলো যে তিনি আমাদের প্রেসিডেন্ট হবে, এটা একটা রিউমার। তো আমি ধরে নিচ্ছি যে আপনি এখন পজ করেছেন বা পজ করবেন এবং উত্তরটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। তো একটু চেষ্টা করেন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ইউর ট্রাই। তো আসেন দেখেন তো, ফ্যাক্ট মানেই হচ্ছে সে প্রেসিডেন্ট হবে, সে প্রেসিডেন্ট হবে, এটা ফ্যাক্ট। সো অ্যাপোজিশন, আর অ্যাপোজিশন মানে কি হবে বুঝে ফেলছেন, লালটা হবে না কালাটা হবে, নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে, এটা আমরা আশা করি বুঝে ফেলেছি। তো এইরকম আরেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে, দেখেন দ্য ফ্যাক্ট দ্যাট রানা স্প্রেড এভরিহোয়ার, সেই বিষয়টা যেটা রানা বিভিন্ন জায়গায় ছড়িয়েছে, সেটা একটা রিউমার। ওকে, তো একটু দেখেন তো, এইটাও আপনি একটু পজ করে আনসার করার চেষ্টা করেন, আশা করি পারবেন ইনশাল্লাহ। আমি বলে দিচ্ছি উত্তরটা। ওকে ওকে, থ্যাঙ্কস। আসেন এবার মিলায়ে দেখি আপনার কমেন্ট এবং আমাদের উত্তর, উত্তর এবং উত্তর মিলে যায় নাকি উত্তর দক্ষিণে চলে যায়। আচ্ছা, তো বোঝা যাচ্ছে সেই ফ্যাক্টটা বা সেই বিষয়টা যেটা রানা সব জায়গায় ছড়ায় ফেলছে,
সেটা একটা রিউমার। দেখেন আমরা এখানে ফ্যাক্টটা আসলে কি সেটা জানি না, আমরা শুধু এতটুকু বুঝতেছি যে একটা ফ্যাক্ট রানা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। অনেকে বলতে পারেন যে ভাই রানা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, স্প্রেডের সাথে এস যোগ করলেন না কেন? ভাই স্প্রেড 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 এটা তিনটা ফর্ম কিন্তু সেম, এটার বেস ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম অল আর সেম। তো এই ছিল আমাদের আজকের নাউন ক্লজ রিলেটেড একটা সংক্ষিপ্ত আলোচনা। এরকম মজার মজার খুবই ইনফরমেটিভ এবং ট্রিকি ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেল জেনেসিস বিসিএস কেয়ার এবং ফেসবুক পেজ জেনেসিস বিসিএস কেয়ারের সাথে থাকবেন। আরেকবার আপনাদেরকে জানিয়ে দেই, যেটা যেমনটা বলছিলাম আর কি, জেনেসিস বিসিএস কেয়ার একটা বিশেষায়িত কোচিং, যেটা শুধু আগে ডক্টরদেরকে নিয়ে কাজ করতো, বাট এখন আপনাদের সবার সুবিধার্থে জেনেসিস জেনারেলদের নিয়েও কাজ করবে। জেনারেল যারা বিসিএস এক্সাম দিবেন তারাও আমাদের সাথে যুক্ত হতে পারবেন, এবং আপনারা অন্যান্য কোচিংয়ের সাথে আমাদের ক্লাসগুলোকে যদি কম্পেয়ার করেন ইনশাল্লাহ ফার বেটার কন্টেন্ট পাবেন, ফার বেটার আপনি সবকিছু পাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।